একাই 100 এই খুঁটি পুজোর উৎসবে, যেখানে বাঙালির আদর্শ উত্তম কুমার মানে সুপারহিট ছবি বিরাট বড় মাপের অভিনেতা ছিলেন বাঙালি মেয়েদের স্বপ্নের প্রেমিক উত্তম কুমার। গালে এরকম করে দুটো মারলে মেরে বললে আমি খুবই জানো তো উত্তম কুমার আর নেই। আমি বিয়ে করতে চেয়েছিলাম উত্তম কুমারকে, মহানায়ক উত্তম কুমার। হ্যাঁ, বরাবরই আমি একটুখানি উত্তর কলকাতার ফ্যান বলা যেতে পারে, উত্তর কলকাতার দুর্গাপুজোর ফ্যান। তার কারণ ছোটবেলা থেকে দুর্গাপুজো যদি দেখতে হয় তাহলে সেটা উত্তর কলকাতার দুর্গাপুজো বেশি দেখে বড় হয়েছি, যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকুরগাছিতে। কাকুরগাছি মিতালি অত্যন্ত অন্যতম ক্লাব। এই ক্লাবের পুজোটা অনেক দিন ধরে আমি দেখে আসছি। আজ এখানকার খুঁটি পুজো হয়ে গেল। আজ সকালেই এখানে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। এবছর খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে এখানে কাজ হচ্ছে, উত্তম কুমারকে নিয়ে কাজ হচ্ছে। একাই 100। আমরা জানি যে উত্তম কুমার বাংলা চলচ্চিত্রে কতটুকু অবদান তার রয়েছে, আর তাকে নিয়ে কাজ মানে তো আসতেই হবে কাকুরগাছি মিতালিতে। একদম কাকুরগাছি মোড় থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট লাগে এই কাকুরগাছি মিতালির যে দুর্গাপুজো গ্রাউন্ড সেখানে আসতে। আর যেখানে বাঙালির আদর্শ উত্তম কুমার, তাকে নিয়ে কাজ হচ্ছে, তাহলে তো আসতেই হবে এই কাকুরগাছি মিতালিতে। এই হলো খুঁটি পূজার খুঁটি, যেটা আজকে সকালেই এখানে প্রতিস্থাপিত হয়েছে। ঠিক এই অংশ ধরেই এই খুঁটির যে অংশ সেটা ধরেই কিন্তু মণ্ডপের যে কাজ সেটা শুরু হতে চলেছে। মানে আর কিছুদিনের মধ্যে আমরা এখানে দেখবো মণ্ডপ তৈরি হচ্ছে। সেই পুজো পুজো যে ভাবটা তখন আরো বেশি করে আমি যখন দেখাবো আপনাদেরকে, তখন আমি বুঝতে পারবেন আপনি। এবার খুঁটি পুজো তো আপনাদেরকে বললাম যে হয়ে গেছে, কিন্তু এখন কাকুরগাছি মিতালিতেই এই থিম সম্পর্কিত বিষয় একটা সেমিনার রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। ভাবা যায় উনি অপর্ণা সেনের ডিরেক্টর, করি দিয়ে কিনলাম, একান্ত আপন, সেসব মানে সুপারহিট ছবির ডিরেক্টর উনি। আজকে ওনাকে আমাদের মধ্যে রয়েছে। উনি আবার উত্তম কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। এমন একজন মানুষকে পেয়ে আমরা যদি আজকে ছেড়ে দিই তাহলে সেটা আমাদের ক্ষেত্রে ঠিক হবে না। তাই যদি কিছু বলেন। আমার যে ব্যক্তিগত জীবন সেটা অনেকাংশে প্রভাবিত হয়েছে উত্তম কুমারের জন্য। আমার ফিল্ম লাইনে প্রথম কাজ উত্তম কুমার প্রোডাকশনের ছবি উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীতে সুচিত্রা সেন মা এবং মেয়ে এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবি প্রডিউস করেছিলেন উত্তম কুমার, কিন্তু সেই ছবিতে উত্তম কুমার অভিনয় করেননি। অভিনয় করেছেন সুচিত্রা সেন দ্বৈত চরিত্রে মা এবং মেয়ে। তাছাড়া বিকাশ রায়, ছায়া দেবী, এরা তো আছে। নায়কের চরিত্রে ছিলেন দিলীপ মুখার্জি। আমার ক্যারিয়ারের যে তৃতীয় ছবি সেটা হলো উত্তর ফাল্গুনী ছবির হিন্দি ভাষা মমতা। সেটা অবশ্য উত্তম কুমার প্রোডাকশনের নয়। মমতাতে ছিলেন অশোক কুমার, সুচিত্রা সেন দ্বৈত চরিত্রে, বিকাশ রায়ের চরিত্রে ছিলেন অশোক কুমার, আর নায়ক ছিলেন, যেটা বাংলায় উত্তর ফাল্গুনীতে করেছিলেন দিলীপ মুখার্জি। মমতাতে ছিলেন ধর্মেন্দ্র। আজকে মিতালি সঙ্গের এই খুঁটি পুজোর উৎসবে আমি আসতে পেরে খুব উল্লসিত। সমস্ত কর্মকর্তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওদের এই উৎসব সর্বাঙ্গীনভাবে সফল হোক, এটাই আমার কামনা। এটা হলো কাকুরগাছি মিতালির একদম ক্লাবের অন্দরমহল, যেখানে এই সেমিনারটা অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা
উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন, যারা মহানায়ক উত্তম কুমারের সঙ্গে যে কোনো ব্যাপারে যোগাযোগ রেখেছে। মহানায়ক উত্তম কুমারের বাড়ির লোক তাকেও আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। তাই আমরা আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমরা একটু শোক তারপরে এসেছে, আপনারা জানেন বিশিষ্ট পরিচালক মাঝে আসবে তাই তার আমরা আসুন এক মিনিট নীরবতা পালন করি। অ্যাপ্রোচ করেছিলাম, তারা সবাই সাড়া দিয়েছে এবং যে ব্যক্তিত্ব যার আমরা এক জায়গায় হয়েছি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলার পুরোধা মহানায়ক উত্তম কুমার এই চলচ্চিত্র জগতে একটি অবদান, আমাদের অমর জগতে তার যে প্রভাব, সেই গুরুত্বপূর্ণ প্রভাবকে মাথায় রেখে কখনো ভুলতে পারি না। কারণ দেশভাগের সেই সময়টা তারপরে একজন মানবকে আমরা মনে করি যে সমস্ত কিছু ঘরে যখন নেই তখন কিন্তু তার থেকে রয়ে গেছে। আজকে যে কোনো বাঙালি মনে আমরা সবসময় একটা সিনেমা আমরা যে অভিনয় ক্ষেত্রগুলো দেখি থেকে শুরু করে যাবতীয় যেসব জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাকে আমরা ব্যবহার করার উত্তম কুমারকে খুঁজেছি। এমনকি মহানায়ক উত্তম কুমার সম্পর্কে পত্রিকায় বলেছেন যে ওনার মতন কেউ হবে না, ওর মতন কেউ হবে না, এই ঘটনা আমরা পত্রিকায় বলেছিলেন। এই কারণে হয়তো আরো সুযোগ যদি উত্তম কুমার আসে হয়তো আমরা পত্রিকায় যদি নতুন কাজ করেছেন সেই সময়ের মধ্যে আমরা আরো অনেক কিছু হয়তো দেখতে পেতাম। আমাদের দুর্ভাগ্য সেই ঘটনা থেকে আরো কিছু দেখতে পাইনি। এমন কিছু জিনিসপত্র আমরা এখানে পাবো দেখতে, এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করতে পারি। আর বহু বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এই মধ্যে তুলে ধরবো, যার মানুষ দেখে উত্তম কুমারের সেই অনুভব সেই সমস্ত জায়গাগুলো আমরা আমাদের এই মধ্যে আমরা তুলে ধরবো। অভিনয় করেছেন তখন অনেক কম বয়স, তিনি সেই সময়কালে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। তার সুযোগ হয়েছিল সত্যিকারের সঙ্গে অভিনয় করার, কিন্তু তিনি আর তার শিক্ষাগত কারণে তিনি আর সেরে উঠতে পারেননি। তার পাশে রয়েছেন সুস্মিতা দত্ত, মানে তিনি হলেন উত্তম সাহিত্যিক। উত্তম কুমারকে কেন্দ্র করে তিনি সাহিত্য রচনা করেন, একটা বিরল বিষয়। তো এটাও একটা ইউনিক জিনিস বলে মনে হয়েছে। তার পাশে রয়েছেন, তার কি বলবো, তার পরিচয়, তার জ্যাঠার নাম উত্তম কুমার আর তার বাবার নাম অরুণ কুমার, মায়ের নাম সুব্রতা চট্টোপাধ্যায়। তো বলা যেতে পারে স্টার পরিবারের সদস্যা, কিন্তু উনি নিজের স্টার হননি, কিন্তু উনি আবার সেন্সার বোর্ডের মেম্বার ছিলেন এবং যারা স্টার ঠিক মতো করছে কিনা সেটা নির্ধারণ করে দিতেন। তার পাশে যিনি রয়েছেন এই ভদ্রলোক উত্তমবাবুর জীবনের সে 60 বছর উত্তমবাবুর সঙ্গে কাটিয়ে দেন। তার ব্যক্তিগত সচিব সাধন বাগচি, উনি শহরে পজিটিভ খুব কমই আসেন। তো আমাদের সৌভাগ্য হয়েছে যে ওনাকে আমাদের মধ্যে পাওয়া। আর উত্তম অরুণা কি আমরা সবসময় টিভিতে দেখি তাকে, তার একটা পরিচয় আছে সেটা আমরা সবাই জানি। বিশিষ্ট প্রাক্তন IPS আমাদের আইটি ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায়। তো তাকে তিনি উত্তম একজন অরুণাকে দিয়ে আমাদের মধ্যে পরিচিত রয়েছেন। বিশিষ্ট আন্তর্জাতিক চিকিৎসক ডক্টর সৌমিক ব্যানার্জি, তিনি দেশে বিদেশে চিকিৎসা করেন, তিনি উত্তরবঙ্গের এবং সাহিত্য এবং সঙ্গীত চর্চা নিয়ে থাকে। তো এটাই ব্যাপার। তো এনাদের সঙ্গে আমরা যে কথোপকথন হবে, আমি আমাদের সভাপতি শ্যামল ব্যানার্জিকে আগ্রহ তুলে দিচ্ছি, তিনি কিছু বক্তব্য রাখুন। পরিচয় পর্বর পরে এখানে বরণ পর্ব যেটা সম্পন্ন হচ্ছে। উত্তর হওয়াটা সেটা আমার ওর সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগেই তিনি অরুণ কুমার এবং তারপরে অরূপ চ্যাটার্জি, তারপরে উত্তম কুমার। যাই হোক, আমার সঙ্গে মহানায়কের যে পরিচয়ের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে যে 1973 সালে
আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম, বিভূতি রায় একটা ছিলেন, সেদিন দুজনে বলে ছবিটা, দেবরাজ রায়, সুমিত্রা মুখার্জি। সেই সূত্রে আমি শিল্পী সংসদে ওই বিশ্বরূপা থিয়েটার ছিল, আপনারা সবাই জানেন, এখানে কাশী বিশ্বনাথ মঞ্চ। তো বিশ্বরূপা থিয়েটারে তখন চৌরঙ্গী নাটক, তো আমি ওই চৌরঙ্গী নাটকের অভিনেতা হিসেবে ওখানে ঢুকি, এবং ওখানে তখন আমাদের স্বনামধন্য অভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়, বিকাশ রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, মঞ্জু দে, আরতি ভট্টাচার্য, এরা কণিকা মজুমদার, প্রমোদ গঙ্গোপাধ্যায়, রবীন মজুমদার, শৈলেন মুখার্জি, এইসব বিদগ্ধ অভিনেতারা তখন ওখানে অভিনয় করতেন। তো ওই সূত্রে ওখানে প্রফেশনাল আর্টিস্টদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনটা শিল্পী সংসদ। তো প্রফেশনাল আর্টিস্ট কাকে বলে না, যারা পয়সার বিনিময়ে তাদের এই প্রফেশনটাই জীবন এবং জীবিকা নির্বাহ করে, তো সেই হলো প্রফেশনাল আর্টিস্ট। যারা সিনেমা করে তারা প্রফেশনাল আর্টিস্ট, যারা প্রফেশনাল স্টেজে মাইনে করা আর্টিস্ট। আমি তখন 200 টাকা মাইনে চাকরি করতাম বিশ্বরূপা থিয়েটারে, আর 2 টাকা টিফিন দিত, আর 4 বার চা ফ্রি ছিল। তো এটা 1973, 74, 75 ওই সময়ের কথা বলছি। সেটা হয়তো আজ থেকে 51, 52 বছর, 53 বছর আগেকার কথা। তো তখন তরুণ কুমার এবং বিকাশ রায় আমাকে শিল্পী সংসদের মেম্বার করার জন্য ওই একটা ফর্মে রেকমেন্ড করলেন, সুপারিশ করলেন। আমি তখন শিল্পী সংসদে যে সম্পাদক ছিলেন তিনি এক বিরাট ব্যক্তিত্ব, তার নাম ছিল অর্ধেন্দু মুখোপাধ্যায়। তিনি একাধারে চিত্র পরিচালক ছিলেন, একাধারে প্রযোজক ছিলেন ছবি, বা একাধারে অভিনেতা ছিলেন। আপনারা হয়তো শুনলে খুব অবাক হবেন যে ঢুলি ছবি, যে ছবিটা পিনাকি মুখোপাধ্যায় পরিচালনা, সেই পিনাকি মুখোপাধ্যায়ের দাদা ছিলেন অর্ধেন্দু মুখার্জি। তো তার ডাকনাম ছিল পুরোদা, আর একটি নাম ছিল কালাচাঁদা। তো আমার এখানে যে অনামিকা বসে আছে, অনামিকাও যখন প্রথম এই চলচ্চিত্র এবং মঞ্চে আসে তখনও শিল্পী সংসদের সঙ্গে যুক্ত হয়। আর আমি তখন শিল্পী সংসদে আছি রেগুলার, শনি রবি বৃহস্পতিবার। তার বাইরে ওখানে ওই সপ্তাহের বাকি দিনগুলো দুপুর বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত আমি তখন ওখানে উপস্থিত থাকতাম। এইসব বিদগ্ধ মানুষদের কখনো ওই সিগারেট এনে দিতে হতো, বিড়ি এনে দিতে হতো, বা পান এনে দিতে হতো। তো তখন তো বুঝতাম না যে এই মানুষগুলো কি উচ্চতায়। তো যাই হোক, আমার একটা অভ্যাস আছে যে একটু কোথাও গেলে অপেক্ষা করা, এবং সেই জায়গাটা জানা এবং বোঝা, এবং সেই ধৈর্যটা আমার অসীম ছিল। উত্তম কুমার সেইভাবে উত্তম কুমার হননি। তা অর্ধেন্দু মুখার্জি ওকে বাদ দিয়ে দিলেন ছবিতে। ও 5 মিনিট দেরি করেছে বলে উত্তম কুমারকে বাদ দিয়ে দিলেন, দিয়ে প্রশান্ত কুমারকে ওই ছবিতে নিলেন, ঢুলি ছবি। অনেকেই বলে থাকেন যে প্রশান্ত কুমার হচ্ছে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বাবা, জাতীয়তাবাদী মানুষ ছিলেন। তিনি তখন বলতেন যে আমার পাশের বাড়ির লোকটাই তো অভুক্ত, ভিয়েতনামের ওই যুদ্ধরত মানুষদের জন্য টাকা দিতে হবে শিল্পীদের। উনি বললেন আমার পাশের বাড়ির মানুষটাই তো অভুক্ত, আগে তাকে দেখবো না ভিয়েতনামবাসীকে দেখবো। উত্তম কুমার এইরকম মানসিকতার মানুষ ছিল, যে কথাগুলো ওদের ভালো লাগলো না। পরে তারা বিভিন্নভাবে উত্তম কুমারকে হেকিং করতে আরম্ভ করলেন, এবং উত্তম কুমার অভিনেত্রী সঙ্গ ছেড়ে এসে একদিন ওই শিল্পী সংসদ গঠন করলেন। সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, এবং তখনকার দিনে সমিতা বিশ্বাস, বাসবী নন্দী, এবং তরুণ কুমার, সুপ্রিয়া দেবী, এবং অনিল চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, তখনকার দিনে যারা বিখ্যাত অভিনেতা অভিনেত্রী ছিল তাদের দিয়ে একটা শিল্পী সংসদ গঠন করলেন। এবং শুধু অভিনেতা অভিনেত্রী নয়, সঙ্গীত জগতের যারা বিশিষ্ট মানুষজন ছিল তখন তাদেরকেও একত্রিত করলেন। যাত্রা জগতের স্বপন কুমার, তপন কুমার, মোহন চ্যাটার্জি, শান্তি গোপাল, তারাও শিল্পী সংসদের মধ্যে এলো। ছোট ফণি, বড় ফণি,
যারা মেয়েদের চরিত্র, পুরুষ হয়ে মেয়েদের চরিত্রে অভিনয় করতেন, সেই সব মানুষকেও এর মধ্যে সামিল করলেন। হলো সেই ফান্ড থেকে আমরা দুস্থ শিল্পীদের সাহায্য, আপনারা জানেন যে তুলসী চক্রবর্তী কি বড় বিরাট বড় মাপের অভিনেতা ছিলেন, কিন্তু তুলসী চক্রবর্তীর যদি কাহিনী আপনারা শুনেন তাহলে আপনারা খুব অবাক হয়ে যাবেন। প্রথম জীবনে উনি সার্কাসের ক্লাউন ছিলেন, সার্কাসে যে ক্লাউন থাকে সেই ক্লাউনের পাঠ করতেন। পরবর্তীকালে একটা জাহাজে পালিয়ে গেছিলেন সার্কাস দলের সঙ্গে, এবং তারপরে এসে ওই স্টার থিয়েটারে ঢোকার বহু চেষ্টা করছেন। এমন সময় একটা হোটেলে হোটেল বয়, মানে যে পাতা ফাতা ধোয়া আর তোলা এই কাজ করতেন তুলসী চক্রবর্তী। তিনি এইভাবে তার জীবন শুরু করেছেন এবং স্টার থিয়েটারে অভিনয় করেছেন। বিখ্যাত তার সত্যজিৎ রায়ের বিরাট সব অভিনয়, সেই অভিনয়ে উনি মাতিয়ে দিয়েছেন সারা। এবং আপনারা দেখেছেন ৭৪ বলে যে ছবিটা, তাতে ওরাই হিরো, উনি এবং মলিনা দেবী। তো যাই হোক, এইভাবে তিনি গত হওয়ার পর উষারানী চক্রবর্তী তার স্ত্রী তাকে শিল্পী সংসদ 22 বছর ধরে টাকা দিয়ে গেছে, এবং বলতে আমাদের কোনটা নেই। আমরা মহানায়ক বেঁচে থাকাকালীন উনি নিজে বিশ্বাস করতেন যে মানুষকে সাহায্য দিয়ে বলতে নেই, বললে সেটা সীমিত হয়ে যায়, সেই দানটা দান হয় না। সেই কারণে আমরা কোনোদিন আমরা শিল্পী সংসদ বলিনি যে অমুককে দান করেছি তমুককে দান করছি। আজকে আপনাদের এইখানে বলে যাচ্ছি, শিল্পী সংসদ নিজেদের প্রচেষ্টায় সরকারি প্রধানতা ছাড়া 1 কোটির উপর টাকা দুস্থ শিল্পীদের 1971, 72, 73 সাল থেকে দিয়ে এসছে। তারপরে আরেকটি ছবি হয়েছে, 2 পৃথিবী ছবি, তাতেও মহানায়ক বিরাট ভূমিকা পালন করেছে, শিল্পী সংসদ বিরাট ভূমিকা পালন করেছে। এবং তারপরে রুদ্রবীণা বলে আরেকটি ছবি হয়েছে। তো যাই হোক, মহানায়ক তার সম্বন্ধে বলা মানে ঈশ্বরের সম্বন্ধে বলা, তাকে ধরা আমার মতো একটা সামান্য মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি তার সঙ্গে 8 বছর থেকেছি, 73 থেকে 80 সাল পর্যন্ত। তাকে খুব কাছ থেকে দেখেছি, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেছি। এই রকম মানুষকে পরিমাপ করা খুব একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেটার সাথে আমার ধারণা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পয়েন্ট মাথার মধ্যে নেই, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পয়েন্ট নেই। যেমন অভিনয়ে আসার পর তার নাম নিয়ে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। দৃষ্টিদান 1948, তখন নায়কের নাম ছিল বরুণ কুমার চট্টোপাধ্যায়। কামনা 1949, উত্তম চ্যাটার্জি, কুমার চ্যাটার্জি, উত্তম চ্যাটার্জি। মর্যাদা 1950, অরূপ কুমার নাম দিয়ে উনি কাজ করেন। সহযাত্রী ছবিতে 1951 সালে তিনি স্থায়ীভাবে উত্তম কুমার নামটা নেন। এটা পিছনে একটা ছোট গল্প আছে, সেখানে আরেকজন বিখ্যাত অভিনেতার অবদান আছে। পাহাড়ি সান্যাল ওনাকে বলেছিলেন, তুমি তো অরুণ, তুমি উত্তম। তো তারপরে এই উত্তম কথাটা আমার মাথায় আছে। তাতে একটা দ্বিতীয় পয়েন্টও আছে, উনি অস্বীকার করেছিলেন অরুণ নামটাকে কন্টিনিউ করতে, তার কারণ অরুণ মানে সূর্য। উনি বলেছিলেন আমি সূর্যের মতো হতে পারিনি, তাই উত্তম নামটা ফাইনালি আমি নিলাম। তাই উত্তম কুমার আজকে আমরা যে শুনছি তার পেছনে পাহাড়ি সান্যালের অবদানের কথা আমি বললাম। স্বাধীনতার 80 বছর পার হয়ে গেল, নিয়ে চলেছি উত্তম কুমারের 100 বছর জন্মদিন। যে মানুষটা প্রায় 50 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে, আজও তাকে নিয়ে আমরা এত উতলা কেন? কোনো কারণ নেই। রাজ কাপুর নাকি কি ছিলেন যেন শোম্যান, তাকে ভুলে গেছে হিন্দি ছবির প্রেমিকরা। সঞ্জীব কুমার সবাই ভুলে গেছে, কিন্তু উত্তম আজকে 4 প্রজন্মের বাঙালির কাছে উত্তম রয়ে গেছেন। বাঙালি মায়েদের স্বপ্নের সন্তান উত্তম কুমার, বাঙালি মেয়েদের স্বপ্নের প্রেমিক উত্তম কুমার, বাঙালি বউদের স্বপ্নের স্বামী উত্তম কুমার, বাঙালি মেয়েদের স্বপ্নের দাদা উত্তম কুমার। উত্তম কুমার ময় এই যে বড় হয়ে ওঠা, তার একটা ছোট্ট অংশ আমি। দুর্ভাগ্যের কথা, যখন আমি ওনার কাছে গেছি তখন আমার
বোধ বুদ্ধি ছিল না, আমরা তো জেন জি ছিলাম না, আর আমাদের অত বোধ বুদ্ধিও হয়নি। আমি স্কুল ফাইনাল পাশ করেছি, তো আমাকে একদিন ডাকা হলো হরিসাধন দাশগুপ্তর অফিস থেকে কমললতা ছবিতে অভিনয়ের জন্য। তো আমি গেলাম ওনার বাড়িতে, সাদার্ন অ্যাভিনিউতে থাকতে, এখন যেটা ইভল্যান্ড নার্সিং হোম, ওটা ছিল ওনার বাড়ি। তো গেলাম, তো উনি আমাকে কোনো প্রশ্ন করলেন না। হরিসাধন দাশগুপ্তকে ফিল্ম ইন্ডাস্ট্রি ডাকতো দাশগুপ্ত সাহেব বলে। তো উনি খালি বললেন, তুমি শাড়ি পরতে পারো? একটু অবাক হয়েছিলাম 14 বছরের আমি, কেননা উনি আমাকে সিলেক্ট করেছেন শরৎচন্দ্রের ছবিতে অভিনয়ের জন্য, অথচ জানেন না আমি শাড়ি পরতে জানি কিনা। কেননা তার আগের ছবি পরিণীতা, আপনজন, সবেতেই কিন্তু আমি শাড়িই পরেছি। যাই হোক, বুঝলাম যে উনি দেখেননি কোনো ছবি, এবং গেলাম, কথা হলো, এবং বললেন ঠিক আছে, ক্ষিতীশ তোমার কাছে সব কাগজপত্র পাঠিয়ে দেবে, অমুক দিন তোমার শুটিং আছে। তো গেলাম শুটিং করতে। প্রথম দিন ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং, জীবনে আজ অবধি প্রচুর শুটিং করলাম, বাংলা ছবি, ওয়েব সিরিজ, টেলিভিশন, বিজ্ঞাপনের কাজ। কিন্তু সেই দিনটা, সে একটা অদ্ভুত দিন, এরকম বসা বসা ছিল ইন্দ্রপুরী স্টুডিওতে। যে ঘরটায় আমাকে মেকআপ করতে বসানো হলো, তার পাশের ঘরটায় দেখলাম আলো জ্বলছে, আর একজন কেউ ভারী ধরার গলায় আমি আবার তখন বললাম যে কে গাইছে? তো যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তিনি বললেন দাদা। দাদা হবে, হয়তো মেকআপ আর্টিস্টের দাদাই গাইছে। তখন কে জানে যে উত্তম কুমার গানটা গাইছেন এবং আমি শুনছি। তো যাই হোক, মেকআপ টেকআপ হলো। এমন সময় হরিসাধন দাশগুপ্তর অ্যাসিস্ট্যান্ট, নামটা মনে নেই এখন আমার, খুব দুঃখিত, তো তিনি এসে আমাকে বললেন দাদা তোমাকে ডাকছেন, দেখতেন। আমি গেলাম, উনি একটা নিচু চেয়ারে বসেছিলেন, টিপিক্যাল ওনার সেই ভুরু তুলে এরকম করে তাকালেন, খানিকক্ষণ তাকিয়ে বললেন কি অসুবিধা হচ্ছে? আমি বললাম এই মোড়কটা সুসু করছে। বললেন ও তাই? বশির আহমেদ ছিলেন সুচিত্রা সেনের পার্সোনাল মেকআপ ম্যান। বশির ভাইয়ের কথায় উনি বলতেন, ম্যাডাম আমাকে ছাড়া কারোর কাছে গাল পাতেনি না। তো আমার এই গালে বশির ভাইয়ের টাচ পড়েছিল। যাই হোক, তো উনি ডাকলেন, বশির ভাই এই বাচ্চা মেয়েটা নাক থেকে একটু অশান্তিটা খুলুন তো, অসুবিধা হচ্ছে, অভিনয় করে কি করবে? তো তৎক্ষণাৎ খোলা হয়ে গেল, এবং সেখানে বসেই উনি বললেন যে দাশগুপ্ত সাহেব সিনটা একটু বলবেন। উনি বললেন এই তো আলো তৈরি হচ্ছে, অনেক উত্তর আলো তৈরি। তখন তো ভীষণ কাম্বারসাম সব ব্যাপারটা ছিল, আর সেটা তো ডিজিটাল যুগ নয়, মোটা মোটা আলো, মোটা মোটা ক্যামেরা, সে বিভৎস অবস্থা। তো আমি বাবু এসে বললেন যে উনি আমাকে চিনতেন না, আমাকে চিনতেন। তো উনি এসে বললেন যে হ্যাঁ দাদা আমাদের আলো রেডি। উনি বোঝান কি আলো করেছেন? উনি বললেন ক্যামেরা থাকবে ঘরের মধ্যে, আপনি থাকবেন ফোরগ্রাউন্ডে, এই মেয়েটি পেছন ফিরে জানলার দিকে মুখ করে থাকবে। অদ্ভুতভাবে ভূমিকা একটু কুচকে গেল, প্রায় চোখ কুচকে তাকিয়ে বলেন কেন? এই উত্তম কুমারকে বাঙালি আছে 20 বছর ধরে দেখছে, তারা তো মনে বোর হয়ে যাবে। উনি বসে আছেন, আমাদেরকে নটি রূপ দিয়ে হাসছেন। চলে গেল। আমি বললাম যে হ্যাঁ একটু। বললেন যে তুমি আমার বোনের পাঠ করবে? মায়ের দিকে তাকাইনি। আমি বললাম হ্যাঁ, জানিও না কি ছবি, কি রোল, কি ব্যাপার, ওনার বোন হবো। ততদিনে আমার উত্তম কুমার সম্বন্ধে কিঞ্চিত জ্ঞান হয়েছে। দুটো মর্নিং শোতে সবার উপরে হারানো সুর দেখেছিলাম এই সময়টায়। যাই হোক, শুনলাম বোন নিয়ে আমি ওনার বোনের পাঠ করব।
আমার জীবনে মনে হয় ওটা একটা সেই থাকে না, খেপা খুঁজে ফেলে পরশ পাথর, উনি এলেন পরশ পাথর হয়ে আমাকে পাল্টে দিলেন। এবং একদিন কথা প্রসঙ্গে বললেন, কমলাকায় যখন পদ্ম পাঠের জন্য মিস্টার দাশগুপ্ত মেয়ে খুঁজছিলেন, আমি বলেছিলাম তপনবাবুর আপনজনের সেই মেয়েটি, যার খুব সুন্দর চোখ, তাকে ডাকুন। তখন ছায়া দেবীকে ডাকি বলা হয়েছিল। তো অ্যাকর্ডিং টু উত্তম কুমার, কোট আনকোট, ছায়াদি জুঁইকে নিয়ে এসেছিলেন। তো আমি আশ্চর্য হয়েছিলাম, ছায়াদির মতো মানুষ বড় চোখ আর সুন্দর চোখের তফাৎ বুঝতে পারেনি। আমি সেটে গিয়ে জুঁইকে দেখে একটু আশ্চর্য হয়েছিলাম, কিন্তু মনে মনে জানতাম তোমার সাথে আমি একদিন কাজ করবো। আমার কাঁটা দিচ্ছে সেই সৌভাগ্যের কথা ভাবতে। এবং শুটিং, ইনডোর আউটডোর সব মিলিয়ে ওনার কাছে কাছে থেকেছি। আউটডোরে 11 দিন আউটডোর ছিল, সেটা তো মানে কি বলবো, মেমোরেবল একটা আউটডোর। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হই আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সামনে রঙিন। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হই যারা দেয় ফাঁকি তারা সব পাবে জিরো, তুমি হবে হিরো। আমি উত্তম কুমারকে পাইনি, সারা জীবনে এই আফসোসটা নিয়ে আমাকে যেতে হবে। কিন্তু ওনাকে না পেলেও ওনার হাতের একটা টোকা আমি পেয়েছি। আমাকে একদিন বললো, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, তারপরে আমাকে একজন ডেকে নিয়ে গিয়ে অভিনয় করানোর জন্য তরুণ মজুমদারের ছবি সবটাতে আমার শুরু হলো। তখন আমাকে ওই রামমোহন হলে, রামমোহনের জন্মদিনে অমর ঘোষ বলে উনি প্রফেসর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী সকলকে নিয়ে স্টুডেন্ট, তাদের নিয়ে উনি রামমোহনের জন্মদিনে রামমোহন নাটকটা করলেন। তো ভালো কথা, আমার তো মাথায় ঢুকে গেছে, বাড়িতে মাঠ খেয়েছি, প্রচন্ড বেড়েছে, এই সিনেমা করা চলবে না, কারণ তখন প্রচন্ড শাসন ছিল। সিনেমা কি দেখবে, পড়াশোনা সবে এখনো গ্রাজুয়েট হতে পারবো, এখনই কি সিনেমায় নামবে। একদম মা এমন সারা থেকে মেরেছিল যে আমার এখন সেই দাগটা আছে, যেমন দাগ রয়ে গেছে দাদার হাতের ছোঁয়া নিয়ে আমি চলে যাব। তো সেটা একটা মজার ঘটনা। আমাকে সবাই বললো, অনামিকা একটা কাজ করতে, শিল্পী সংসদের মেম্বার হয়ে যা, তাহলে দেখবি ওখানে উত্তম কুমার আসবে, তুই ওখানে ভালো ভালো নাটক করতে পারবি, তুই ওখানে গিয়ে মেম্বার হ। আমি ওখানে গেছি, অর্ধেক সেক্রেটারি, বুড়ো মতন বুড়ো মানুষকে আমি প্রণাম করলাম। আমি বললাম আমি এখানকার মেম্বার হতে চাই। বললো বা খুব ভালো, বস, বসে খুব আদর টাদর করে আমাকে মেম্বার করে দিয়েছে। এটা হচ্ছে 76। হ্যাঁ, ওইখানেই আমার সাধনদার সঙ্গে আলাপ। এবং একদিন শুনলাম নাটক করতে হবে, 3খানা নাটক হবে, দাদাই সব কিছু করবে, কিন্তু ডিরেকশন দেবে একটা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায় নাটকটা। তো তাতে নিউ ভৌমিক ডিরেকশন দেবে, কিন্তু দাদা দেখবে এসে, তাতে মেন যে নায়িকার রোলটা সেইটা আমাকে সিলেক্ট করা হলো। তখন ওই 18 পড়েছি আমি, 18 কোথায় একটু ফার্স্ট ইয়ারে যাচ্ছি, ফার্স্ট ইয়ারেরও পরীক্ষা হয়নি। এইবার আমরা রিহার্সাল করছি, কিন্তু আমাদের ওই শিল্পী সংসদে গিয়ে দিই অর্ধেক আমায় খুব ভালোবাসতে, বলতেন যে খুব ভালোভাবে কর, দেখ তুই ভালো শিল্পী হবি, এরকম করে উনি আমাকে ভীষণ এনকারেজ করতে, ভালোবাসতে। তারপরে সেটা আমাকে স্টার থিয়েটারে
হলো। আমি তার মধ্যে উত্তম কুমারের ডিরেকশন দিচ্ছেন, সেইভাবে আমি কোনোদিন ওনাকে দেখতে পাই। প্রত্যেক দিনই রিহার্সাল মতো নিন্দা আমাদের তৈরি করতো। আমি বললাম, নিন্দা উনিকে পড়াচ্ছেন, উনি আমি তো আসবেন না, আমি একটু দেখবো ওনাকে। তখন লাগে যাবে যাবে, আমাদের এই নাটক দেখতে যাবে না, ভালো করে করবি, তাহলে দেখবি উনি কত ভালোবাসবে। এই বলে মুক্তি উপহার নাটক স্টার থিয়েটারে হবে। যেদিন হবে আমি গিয়ে জিজ্ঞেস করছি, না উত্তম কুমার আসবেন? বলে হ্যাঁ আসবেন, রেণুজিও আসবেন, সব মিলে। তা আমি বললাম, বাবারি বাবা, আমি উত্তম কুমারকে দেখতে গিয়ে পাঠ ভুলে যাবো না তো? একটু মহা মুশকিল, একদম সামনে বলবেন, আমার চোখ যাতে না পড়ে। বললো একদম ওসব দেখবি না, পরে দাদা এসে দেখবি তোদের সঙ্গে কথা বলবি। হ্যাঁ বলেছে, মুক্তি উপায় করেছি, করে বুকের মধ্যে ধারাক ধারাক করছে। স্টার থিয়েটারের ভেতরে একটা এরকম হল মতন আছে, ওইখানে সব আমরা দাঁড়িয়ে আছি, আর্টিস্টরা, দাদা ওই সিন ভাঙার একটু আগেই উনি উঠে চলে এসে সকলের সাথে কথা বলে নিন্দাকে বলে এরকম করে আমরা দাঁড়িয়ে আছি, তো বললোই। আর দাদা এইখান থেকে এসে আমার দিকে তাকিয়ে বললো, নামটা আমি ভুলে গেছি, মুক্তির উপায় হিরোইনের নামটা, তোমার তুমি এটা করেছো? আমি বললাম হ্যাঁ। বলে না আমার গালে এরকম করে দুটো মারলে, মেরে বললেন আরে খুব খুবই রে দিনু। এটাতে একটা কি হলো যে সতীন্দ্র ভট্টাচার্য, তারপর ওখানে যারা যারা ছিল প্রচুর শিল্পীরা আমাকে পেছনে রাখলো, অনামিকা তুই গালটাকে বাঁধিয়ে রাখ, তোর গালে উত্তম কুমার টোকা দিয়েছে, দেখিস কি অবস্থা, এইসব বললো টললো। তখনও পর্যন্ত আমি সিনেমা দেখিনি, কারণ আমরা বাংলাদেশের মানুষ তো ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি। আমার দাদা বলেছিল যে হ্যাঁ তুমি গ্রাজুয়েশন নেবার পর তুমি সিনেমা দেখো, কিন্তু আমি আর পারলাম না। উত্তম কুমারকে দেখে নিয়েছি, এ করেছি, এবার কলেজে যাই তো চুরি করে বন্ধুকে নিয়ে আমি প্রথম স্ত্রী সিনেমা হলে সাগরিকা দেখলাম। দেখেছি ম্যাগাজিন গুলো, নবকল্লোল, সিনেমা জগৎ, তখন দারুণ এই ম্যাগাজিন গুলো, ওইগুলো কলেজে বসে পেছনে বেঞ্চিতে ওইগুলো দেখতাম। এই করে করে তখন আমি প্রভুদার খেলার পুতুল দারুণ হিট করে গেল, ওইটা করলাম। করার পরে হঠাৎ তখন আমার বাড়িতে ফোন ছিল না, তখন তো মোবাইল হয়নি, ল্যান্ডলাইন। তো আমার বাড়ির কাছেই পোস্ট অফিসে ফোন রাখা থাকতো, ওখানে পয়সা দিয়ে আর ফোন করতে হতো। তো আমি ফোন করতে গেছি, হঠাৎ আমার বাড়ি থেকে একটি মেয়ে এসে দৌড়ে বলে কি, এই শিখিয়ে আয়, তোর বাড়িতে না ডিরেক্টর এসেছে। ডিরেক্টর আমার বাড়িতে? আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি গৌতম চৌধুরী বলে একজন ডিরেক্টর, বেশি বয়সটা। বললো যে অনামিকা তুই কি করছিস এখন? আমি বললাম না, তোমার ছবিটা হয়ে গেছে, ভালো করেছে, সবাই বলেছে, একটু কাছে চলে যাচ্ছিলাম। তখন বললো যে তোর কপাল খুলে গেছে, দাদার সাথে তুই কাজ করতে পারি, আমি একটা ছবি করছি, এই ছবিতে তোর একটা দারুণ পাঠ। মানে আমি খুব নাচতাম, 7 বছর বয়স থেকে নাচের স্কুলে দিয়েছিল, সেই জন্য আমি খুব মানে নাচের রোলগুলো আমাকে ভীষণভাবে সবাই দিত। এখন আমি দেখতে পাই চোখ বন্ধ করলে, সকাল থেকে বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। এবার আমাকে বাইকটি সাজানো হলো, সাজিয়ে এবার আমি সেটে ডাক করলো, গেলাম। সেটে গিয়ে সিনটা হচ্ছে, ডিরেক্টর আমাকে বুঝিয়ে দিলেন যে তুই ওকে নাচিয়ে, মন্টু ব্যানার্জি বলে ভিলেনের রোল করতেন উনি, মানে হাসপাতালের খুব বাবা। তো ও হচ্ছে বদমাস, এই বাইককে রেখেছে, এই ও পয়সা রোজগার করে, না চায় লোকেরা আসে, তার থেকে অনেক টাকাও পায়। তো এইবার আমার খুব জ্বর এসছে, তখন দাদার একটু বয়স হয়ে যাচ্ছে বলে দাদা একটু অন্য ধরনের রোল করছিল। যেই উত্তম কুমারের জবা জবা শুনেছি, এবার আপনারা ভাবুন তো, জীবনে প্রথম
আমাকে বলছে চোখ বন্ধ করে চোখ খুলবি না, উত্তম কুমার আসবে তোর কাছে, তোর মুখ ধরে এরকম করবে, তাতেও তুই চোখ খুলতে পারছিস না। কে পারবে বলুন? উত্তম কুমার এসছে আমার সঙ্গে অভিনয় করতে, আমি ঠিক চোখটা এরকম করেছিলাম, খুলে যাচ্ছে আবার চোখ, আবার ডিরেক্টর বলছে অনামিকা চোখ খুলবি না। আমি আর কি করে কি করবো, একটা খুলে এসে বসে জবা আমার গালটা ধরে বললাম এই হা কর। ওই যে মিক্সচার হতো না তখন ডাক্তাররা দিত এরকম করে দাগ দেওয়া বোতলে, সেইটা আমার মুখে ঢেলে দিয়ে, ঢেলে দিয়েছেন। আমি তো তাকিয়ে আছি ওনার দিকে, আমি আর শুনিনি। তারপরে উপরে ঢেলে দিলেন, দিয়ে উঠে অন্যকালের দিকে বললেন, আজ থেকে আমি তোকে বলে গেলাম, জবাকে দিয়ে তুই নাচিয়ে যদি রোজগার করিস তাহলে আমাকে চিনিস তো, আমাকে জানিস তো, বুঝতে পারছিস কি হবে? মনে থাকে যা। আমি কেঁদে ফেলেছি, এখান থেকে জল পড়ছে, কি হলো? ভালো হয়েছে তো, কারণ আমি ভালো করে দেখতে পেলাম না, তুমি আমাকে চোখ বন্ধ করে থাকতে বললে কেন? আমার অসুখ করেছে বলে কি আমি চোখ খুলবো না? নমস্কার, শুভ বর্ষণ মুখর সন্ধ্যা। আমার বয়স দেখে নিশ্চয় আন্দাজ করা যাচ্ছে যে উত্তম বাবুর সঙ্গে আমার সম্পর্কটা কি হতে পারে। তো একটা সরাসরি সম্পর্ক আছে, আপনাদের অনুমতি নিয়ে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে হঠাৎ করে সকালবেলা আমার বাবা বাজার থেকে বাড়ি ফিরলেন, মা তখন বেরোজগারির কাজে ব্যস্ত। জানো তো উত্তম কুমার আর নেই, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। ঘুম থেকে উঠেছে, এই শব্দটা শুধু আমার কানে এলো, জানো তো উত্তম কুমার আর নেই। এই প্রেজেন্টেশনটার মধ্যে, এই বাক্যটার মধ্যে আত্মার যোগাযোগ, একটা টান, পরিবারের সদস্যের হারানোর ব্যথা এবং সেটার আবেগ, এটা সহধর্মিনীর সঙ্গে শেয়ার করা হচ্ছে। তখন বাজারের ব্যাগটা হাত থেকে পড়ে গেল। আমার মা একটা মোড়া ছিল, তখন মোড়া ইউজ করতো বাড়িতে, বসে এরকম করে বসে আছে। আমার তখন বলতে লজ্জা নেই, প্যান্ট পরার দরকার হতো না। সেই অবস্থায় দাঁড়িয়ে আমার সঙ্গে ওনার যোগাযোগ সরাসরি বলা যায়, আমি তো বলবো বলা যায়। 1980 সাল, আমি তখনও স্কুলে ভর্তি হইনি। তো এইটা থেকে পারিবারিক যে সম্পর্কটা আজকে যিনি আলোচ্য বিষয়, 1980 আর আজকে 2026, এইটার মধ্যে ডিফারেন্স আজকের দিনে এই আমার পক্ষে লিঙ্কটা করা সম্ভব। আমি এখানে কয়েকটা ছবি নাম বলতে চাই, কারণ সাধারণ দর্শক হিসেবে এইসব ছবিগুলো কিছুটা হলেও আমার মনে দাগ কেটে গেছে। আমি বোদ্ধা নই, যোদ্ধাও নই, দর্শক যতটুকু বুঝি ততটুকু আমি মানি। কজন একটু হাত তুলবেন যে এই যে ছবিগুলোর নাম আমি বলবো আপনারা নিজে চোখে দেখেছেন? ঠিক, সপ্তপদী তো সবাই দেখেছেন, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। খোকাবাবুর প্রত্যাবর্তন, ভেরি গুড। ছিন্দে বন্দি, চৌরঙ্গি,
আর এই যে তিনটে ছবির নাম বললাম, সেই মানুষটার ভূমিকাটা এবার বসিয়ে দেখো। এনারা যেগুলো বলে গেলেন তার বৈপরীত্যটা বুঝে যাবে। ওর ছবি তো দেখেছি, কিন্তু ওর প্রতি যে একটা প্যাশন ছিল, যেটা রবিদি একটু আগে বললেন, যে উত্তম কুমার নিজে বলেছিলেন নায়িকা, আমার সব নায়িকা ছাড়া তুমি একমাত্র যে বিয়ে করতে চাও। কিন্তু আমি যদি বলি আমি বিয়ে করতে চেয়েছিলাম উত্তম কুমারকে, তাহলে সেটা কেমন হয়? আমার তখন 5 বছর বয়স কি 6 বছর, তখন থেকে আমি কিন্তু আস্তে আস্তে সিনেমা দেখতাম। বড়দের ছোটদের বলে এরকম কিছু ছিল না। আমার বাবা মা কোনোদিন আমাকে আটকাননি, আমাকে বলেননি যে তুমি অমুক সিনেমাটা দেখবে না, এটা বড়দের, অমুক বই পড়বে না, এটা বড়দের। আমি বই আর সিনেমা এই দুটো বিষয় আমি ছাড় পেতাম। অবশ্যই এর লেখা যেটা সেটা আমি যেতাম না, কিন্তু এমনি যে সিনেমাগুলো, বিশেষ করে উত্তম কুমারের সিনেমা, সেটা আমার খুব প্রিয় ছিল। 1980 যখন উনি চলে গেলেন, সেই সময় আমার 11 বছর বয়স, কিন্তু তার মধ্যে আমি অনেক কিছু ওকে নিয়ে কল্পনা করতাম, ভেবে ফেলেছিলাম। এমনকি এটাও ভেবেছিলাম যে আমি ওনাকে গিয়ে প্রপোজ করবো, বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কত ডায়েরির পাতা পড়িয়ে ফেলেছি, উত্তম কুমার আমি তোমাকে ভালোবাসি, বলছো ওইটুকু একটা মেয়ে। যাই হোক, এটা আমি এই কারণেই বললাম, খুব ছোট্ট করে, এটা আমার প্যাশন ছিল। তারপরে সাধনদার সংস্পর্শে যখন এলাম, সাধনদার তারপর শিল্পী সংসদে যাওয়া আসা শুরু করলাম। তারপরে যখন ভাবলাম যে সাধনদার সঙ্গে অনেক কথা বলতে বলতে ভাবলাম যে এটা নিয়ে যদি কিছু একটা বই লেখা যায়, শিল্পী সংসদ নিয়ে, শিল্পী সংসদ ও উত্তম কুমার নিয়ে। ঘন্টার পর ঘন্টা সাধনদার সঙ্গে আলোচনা করেছি, তারপরে সেটা নিয়ে ভেবেছি। তখন আমি বুঝেছি যে উত্তম কুমার কোন মানে কিরকম ছিলেন, মানে সত্যি উনি নায়ক নন, উনি মহানায়ক, উনি মহানায়ক। যাই হোক, আমি খুব ছোট্ট করে সাহিত্যে কেন আমি উত্তম কুমারকে আনলাম, মানে আমার বিষয়বস্তু হচ্ছে লেখা। আমি ক্রিয়েটিভ রাইটার, আমি একজন লেখিকা। আমি অন্যান্য বিষয় নিয়ে লিখি, কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, নাটক, সবটাই লিখি আর কি, লেখার চেষ্টা করি, এটাই করছি। কিন্তু উত্তম কুমারকে নিয়ে লেখাটা আমার একটা প্যাশনই বলতে পারে, কারণ ওই যে বললাম ছোটবেলা থেকে আমার একটা ক্রাশ ছিল। তো আমি একটু ছোট্ট করে বলি যে সেই সময় উত্তম কুমার যখন এসেছিলেন এই জগতে, তখন স্বাধীনতা লাভ ও দেশভাগের যন্ত্রণায় বাঙালিরা তখন বিপর্যস্ত, অস্থির, সংকটপূর্ণ, হতাশাগ্রস্ত। ঠিক সেই সময় মনুদ্যানের মতো একজন হিরো এসেছিলেন এবং বাঙালিকে দিয়েছিলেন এক পদ্মময় জীবন। উনি উত্তম কুমার। তার নায়কোচিত ম্যানারিজম, আকর্ষণীয় বডি ল্যাঙ্গুয়েজ, অপ্রতিরোধ রোম্যান্সের মাথায় মায়ার বঙ্গদেশ হলো উত্তাল। তার কথা, তাকানো, ভঙ্গি, হাঁটাচলা, দাঁড়ানো, সব মিলিয়ে উনি ছিলেন একটা স্বপ্নের প্যাকেজ। আমার বৃদ্ধ বনিতার কাছে হাত ছপকে তিনি উত্তম কুমার। সেই সময় সাহিত্য নির্ভর সিনেমা নিয়ে বেশ একটা পরীক্ষা নিরীক্ষা চলছিল। প্রভাবপ্রবীণ সাহিত্যিক রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে শুরু করে শরদিন্দু, বনফুল, তারাশঙ্কর, আশাপূর্ণা দেবী, বিমল মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, কাকে ছেড়ে কার নাম বলি, এদের সারা জাগানো এক একটি ঔপন্যাসিকের হাতে সৃষ্টি হচ্ছে তখন রায়চরণ, শ্রীকান্ত, ভূতনাথ, স্যাটা বোস, অরিন্দমের মতো চরিত্র। আরো অনেক কথা সারা রাত পেতে যাবে, শেষ করবো না কথা। একটা জিনিস বলছি, এই যে মানে আমার জ্যাঠাকে আমরা জ্যাজান বলতাম, তো জ্যাজানের যে এই জিনিসটা যেটা ঘটছে, আমাদের
সাথে ফোন করে বলি যে ওনার একটা এরকম আমরা করেছি, যদি আপনি যান। তা আমি বললাম ঠিক আছে যাবো, কারণ এখন সত্যি কথা বলতে গেলে আমরা রয়েছি, উত্তরসূরীয় যারা রয়েছি, আমরা এখন দিয়ে যেতেছি, পরের যারা প্রজন্ম তাদেরকে আমরা দিয়ে যেতেছি, আমরা বলে যেতে চাই যে উত্তম কুমার, তরুণ কুমার, সুব্রত চট্টোপাধ্যায়, ওনাদের আর এক ভাই বরুণ কুমার, এনারা এখানে ছিল। যাই হোক, এখানে এসে ভালোই লাগছে। আর আরেকটা ব্যাপার, উনি এখন মানে নেই, কিন্তু ওনার যেখানে যেখানে ওনার নাম করা হয় মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যখন মেট্রো করে যাই টালিগঞ্জ, মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ জেলায়, তখন আমি সমস্ত মানে লোকের দিকে তাকাই যে কার এরকম শিহরণ হচ্ছে, ভেতরটা তখন বুঝু বুঝু। সেটাই আর কি, এখানে এসেও যেটা দেখছি যে এখানে দেখাচ্ছি ওখানে ওই ওনাকে নিয়ে প্যান্ডেল হবে, এটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। যাই হোক, ওনার তো আইডি কার্ডের জন্মাবার পরে উনি যখন দোলনায় ঘুরছেন তখন আমার ঠাকুমা চক্রদেবী, আমার ঠাকুমার বাবার এক বন্ধু ছিলেন, উনি সাধক হয়ে হিমালয়ে চলে গিয়েছিলেন। তারপরে কোনো কারণে উনি আবার এসেছিলেন, তখন ঠাকুমাকে দেখে চোখু চোখু করে ডাকে। সেই ওই দোলনায় শুয়ে আছে বাচ্চাটি, কপালটা দেখে বলেছিল চোখু জগৎজোড়া নাম হবে, কিন্তু ধরে রাখতে পারিনি। সেই জন্য যখন জ্যাঠা চলে গেল তখন আমার ঠাকুমা সমানে কেঁদে যাচ্ছে না, বলে যাচ্ছে যে কাকাবাবু যদি থাকতেন দেখা হাসপাতাল দিয়ে প্রণাম। যাই হোক, উনি তো জগৎজোড়া নাম করেছেন অনেক কিছু। যাই হোক, সবাই আমার হয়তো ভাসি আছে, আমি ছিলেন যারা সবাই বলেছেন ইন্ডাস্ট্রির কথা বা ওনাদের নিজেদের কথা, আমি খুব ঘরে ছোটো কথা হচ্ছে ওনারা ভীষণ, আমার বাবা জায়গা এনারা ভীষণ কনজারভেটিভ ছিলেন। এটা অনেকেই শুনে ভাবে বাবা এইবারে নিয়ে কনজারভেটিভ, আমি হ্যাঁ, আমাদের বাইরে স্কুল আর বাড়ির বাইরে যেতে দিত না, এখনো সেই সড়কটা থেকে গেছে। হয়তো আমার ছেলে এসে বলে মা তুমি বাইরে এসে দাঁড়াও, আমি তোমার গাড়ি নিয়ে আসছি, যাবো কোথায়। বাইরে গিয়ে ওই একটু উঁকি মেরে আবার হেঁটে ঢুকে যেতাম, ওই অভ্যেসটা রয়ে যাচ্ছে বাড়ির বাইরে। আমাদের বাড়িতে লোকরা আসতো, তাদের দেখবেন বাড়ির গেটে গিয়ে অনেক কথা তখন শেষ আর হয় না, বাড়ির ভেতরে যা কথা বলছেন তারা হয়তো দাঁড়িয়ে রয়েছে, বাবা গেটা থেকে নিচ্ছেন কি ব্যাপার বাড়ির বাইরে তার ভালো লাগছে, ওনারা এসছেন তো ভেতরে গিয়ে কথা বলছে। এই জিনিসটা আমাদের ছিল, সেই জন্য আজও আমরা সেটা ধরে রাখি। আমাদের সেইটা যদি আমাদের মধ্যে না থাকতো আজকে আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারতাম। এবারে দেখার কথা, অনেক কথাই মানে অনেক কিছু ইয়ে হয়। আমাদের লক্ষ্মী পুজো হতো, লক্ষ্মী পুজোর ছাতে আমাদের বিয়ে বসতো, মিষ্টি তৈরি হতো। তারপরে বাড়ির যারা জেঠুমারা কাকিমারা তারা সব পূর্ণ করতো, তো দেখা গিয়ে সেইখানে উপরে উঠে ওই একটু বৌদিদের সাথে খুনসুনি করা, এগুলো উনি করতেন। আর ভীষণ বৈষয়িক ছিলেন তো, বাড়ি 4 বছর বাদবাদি রং হতো। আর উনি একদম নোংরাটাকে পছন্দ করতেন, যদি ভাঙা কাপেও চা খেতেন সে কাপটা যেন পরিষ্কার থাকতো। এইটাও ছিলেন, ভীষণ ফিটফাট লোক ছিলেন। আসলে খুব নিজেকে সেই জন্যই আজকে মহানায়ক হতে পেরেছি। আর ওনার খুব ডেডিকেশন ছিল। একটা কথা বলি, আমি দুটো কথাতে যাচ্ছি। একটা হচ্ছে অগ্নিশ্বর শুটিং, তখন আমি খুব ছোট, আমার মায়ের সাথে মা ওখানে অভিনয় করেছিল, বোন করেছিল। মায়ের সাথে অগ্নিশ্বর শুটিংয়ে আমি গেছি, তখন কি বলে তখন থিয়েটার সব রোববার গেছি। আমরা বাইকার, আমি, মা, জহর রায়, অসীম করেন, অসীম কুমার, মানে আগেকার নবীন বিমায়ের অসীম কুমার, মানে অসীম কুমার আছে, অসীম কুমারের সাথে আমার মায়ের বিয়ে হবে এটাই। আমরা এই আউটডোর শুটিংয়ে অগ্নিশ্বরের সময় দিয়েছিলাম তোরচাচি, ছড়িয়া মতো ভোট বাংলোতে আমরা ছিলাম। তো ওখানে ভোরবেলা মানে ঢুকছি আর কি, তা অসীমকরণ যা হয়, অসীমকরণ আমাকে ক্যাট মাছে, এই তোর বাবার জন্য কি নিয়ে যাবে এখান থেকে, যেটা বাবার জন্য মাথায় করে পাহাড় নিয়ে। আর এরকম যে পাহাড় আমার মাথায় ঠিক আছে, ঠিক আছে। তারপরে গিয়ে আমরা পৌঁছালাম, সকালবেলা যখন ঢুকছি তখন জ্যাঠা দাঁড়িয়ে, আমাদের কোনোদিন
শুটিং দেখার কোনো পারমিশন ছিল না, কিন্তু ওটা কোনো কারণে আমার মায়ের সাথে আমি গিয়েছি। ওখানে ঢুকছি, সুপ্রিয়াঞ্জলি গিয়েছিলেন আর উনিও গিয়েছিলেন। তারপরে ওখানে তো ওনার মানে ওনার সমস্ত বাবুচি টাবুচি রেখে, মানে ওখানে ওই মুরগি কাটা হতো, ওখানে রোস্ট হতো, ওখানে খাওয়া হতো, মানে উনি কোনো হালকা খাবার খেতেন না। তো গিয়ে দাঁড়িয়েছি তখন, তারপরে নেমেছি, সকাল হয়েছে। তারপরে যাই হোক রোববার রাত্রে বেরিয়েছিলাম, সোমবার দিন গিয়ে পৌঁছেছি। ওইটা পড়ছে না, ওপরে তো ঘুম। আমি পা দিচ্ছি, বলছে দিচ্ছিস করে, তুই তো পাটা তুই তো দুলছিস। আমি যে দুলছি না, তখন ঠিক ওরা দুলছে, তারপরে দিতে উনি আস্তে আস্তে নাকটা ডাকছি, আমি তখন ছেড়ে দিচ্ছি। কি ছেড়ে দিই? আমি কিন্তু ঘুমোচ্ছি। তখন বলছে যে না না তুলে দিয়ে টুকলাম, বাজারে এবার শুয়ে পড়ো। দিয়ে উনি আমাকে বলবেন, সে বলবেন আমরা দুজনে কটা দেখি ডাকছে আমার, কটা বাজে? রাত্রি 3:30। আমি বলছি কোথায় গেলে তুমি হাতে রাখতে? হাঁটতে যাবে, হাঁটতে যাবেন কলকাতা শহরে হাঁটতে। ওখানেও উনি ঠিক ওনার ওই মানে সাদা হাফ প্যান্টটা টি শার্টটা নিয়ে দিয়েছি। আমি বলছি দূর, আমি যাবো না, তুমি যাবো। তোমার মাথায় কটায় রাত্রি 3:30 সময় উঠে তুমি এখন হাঁটতে যাবে। তখন বলছে চল চল, তোদের বয়সী আমরা জল ছিটিয়ে দিয়েছি, চল। যাই হোক কি করবো, দুজন মানুষ বলছে। আর একটা আগের দিন মানে হার্টের প্রবলেম ছিল বলে একটা জিপ বলা ছিল, জিপটার সাথে সাথে দেখুন ওই তোপটা ছিল অত বড় লেকটা, যেখানে হারানোর সুরে শুরু হয়েছিল। ওই অত বড় লেকটা যারা তোপচাচি গেছেন তারা জানবেন 3টে পাক যখন হাঁটছে, মানে আমার তো তখন জিপ এগিয়ে যাচ্ছে, ওই অত বড় লেকটা 3 পাক আছে। একদম টি শার্টটা ধরে বলছি যা দেখি তোমার নটায় কয়টা উঠতে পারো না, যে শরীরটা খারাপ হবে, তুই হাঁটতে পারছিস না, তুই আর মানুষ তুমি হাঁটছে, আমি জিপে চলে যাবো না। ওই 3টে পাক এসে তারপরে বাংলাতে জিপে, তারপরে শুটিং সবাই ব্রেকফাস্ট করে এলো, শুটিং গাড়ি এলো, তাই চল চল তুলে চল, তাহলে সেই আমাকে নিয়ে নে তুই খা আমি খাই, মানে এরকম ভাবে এইভাবে ওনাকে দেখেছিলাম। আর একটা হচ্ছে যে উনি যখন ওই মেকআপে বসতেন, তখন উনি আমি দেখেছি উনি নিজে মেকআপ করছেন। ওই যে ওইখানে যে মেকআপ ম্যান, সে এরকম কাঁপছে, দাদা সব ঠিক আছে তো? প্রফেশনাল মেকআপ দেখেছিলাম, আর গার্জিয়ান হিসেবে আমি ওখানে দেখেছিলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উত্তম কুমার সম্পর্কে এই যে ব্যাপারগুলো, মানে 100 বছরে এই উত্তম কুমারের মানে 100 বছর হলো উত্তম কুমারের মৃত্যু, 100 বছর হলো যেটা। হ্যাঁ, তো এটা পুরোপুরি এই সেমিনারটার মাধ্যমে খানিকটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি কিছুটা ইনফরমেটিভ লাগে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, টাটা।